আজ আমরা চলে এসেছি তোমাদের দশম শ্রেণীর একটি পাঠ্য ছোট গল্প আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি নিয়ে আলোচনা করার জন্য। জ্ঞানচক্ষু গল্পটি লেখা আশাপূর্ণা দেবীর। তিনি জন্মগ্রহণ করেছেন 1909 সালে। তিনি অন্যতম প্রধান একজন বাঙালি লেখিকা। তার জন্ম কলকাতায়। স্কুল কলেজে ধারাবাহিকভাবে কোনো লেখাপড়ার সুযোগ তিনি পাননি, অথচ অসামান্য সূক্ষ্ম দৃষ্টি, সংবেদনশীলতা ও পরিচিত সমাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি বাঙালি মধ্যবিত্ত জীবনকে আশ্চর্য দক্ষতায় তার গল্প ও উপন্যাসে তুলে ধরেছিলেন। তিনি তার দীর্ঘ জীবনে অসংখ্য গল্প, উপন্যাস ও নানা বই লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ছোট ঠাকুরদার কাশিযাত্রা, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, শশীবাবুর সংসার, সোনার হরিণ ইত্যাদি। তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন। তার মধ্যে অন্যতম হল রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার। এছাড়াও একাধিক বিশ্ববিদ্যালয়ের ডিলিট এবং নানা সরকারি খেতাবে তিনি ভূষিতা হয়েছেন। আমাদের পাঠ্য জ্ঞানচক্ষু গল্পটির উৎস হল আশাপূর্ণা দেবীর রচিত কুমকুম নামক গল্প সংকলন থেকে। এরপর আমরা মূল গল্পে আসব। আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু কথার অর্থ হল অন্তর্দৃষ্টি। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। গল্পের শুরুতেই আমরা একটি চরিত্র পেয়েছি। চরিত্রটি হলো তপন। কথা শুনে তপনের চোখ মার্বেল অর্থাৎ কাচের গুলির মতো হয়ে গেল। কাচের গুলি বলতে বোঝানো হয়েছে এমন কিছু সে শুনেছে যে সে অবাক হয়ে গিয়েছে। কাচের গুলির মতো চোখগুলি হয়ে গেল, অর্থাৎ চোখগুলো বড় বড় হয়ে গেল। এমন অবাক করা কিছু তপন শুনেছে। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর। তাহলে ওই যে চোখ মার্বেল হয়ে গিয়েছিল, অবাকে চোখ একদম বিস্ময়ে বড় বড় হয়ে গিয়েছিল, তাহলে কোন কথাটি শুনে? না, তপনের ছোট মাসির স্বামী অর্থাৎ তপনের নতুন মেসো একজন লেখক, আর তার বই ছাপাও হয়। এটা শুনেই তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। তাহলে তপনের মনের মধ্যে একটা ধারণা ছিল এমন যে লেখকরা বোধহয় বিশাল কিছু হয়। তাদের সামনে থেকে চোখে দেখা যায় না, তাদের সাথে কথা বলা যায় না। আমরা যে সাধারণ মানুষ, আমাদের সাথে বোধহয় কোনো কিছুতেই তাদের মিল হয় না। কিন্তু যখন সে সামনে থেকে ছোট মেসোকে দেখল এবং জানতে পারল ছোট মেসোও একজন লেখক, তখন তপন অবাক হয়ে গেল। প্রথমবার তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তাহলে তার আশেপাশে দেখা মানুষজন, পরিবারের লোকজনের সঙ্গে লেখকদের যে কিছু কিছু মিল থাকতেও পারে, এই কল্পনাই তপন করেনি। যখন সে জানতে পারল, সে অবাক হলো। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। এই যে বললাম যে নতুন মেসো একজন লেখক এবং তিনি তার দেখা সাধারণ মানুষের মতোই, অর্থাৎ তাদের মতোই, এটা দেখে প্রথমবারের জন্য তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। আশ্চর্য, কোথাও কিছু উল্টোপাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলেই অর্ধেক তুলিয়ে দেন।
চানের সময় চান করেন এবং ঘুমানোর সময় ঘুমোয়। তাহলে তপন ওই যে ভেবেছিল যে সাধারণ মানুষের সাথে কোনো দিক থেকেই লেখকদের মিল থাকে না, তারা মনে হয় বিশাল কিছু, তাদের সব কিছুই আলাদা। কিন্তু সামনে থেকে যখন দেখলো যে তার বাবা, কাকা, মামা, জ্যাঠারা যা করে, তার নতুন লেখক মেশো তার ব্যতিক্রমী নয়, সেও সেরকমই করে। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজেগুজে। তাহলে ছোট মেশোকে খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে আমাদের তপন। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন। তাহলে তপন তার ছোটো মাসির বিয়ে মামার বাড়িতে, সেখানে বিয়ে বাড়িতে গিয়েছে মাসির বাড়ি, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেশোরও না কি গরমের ছুটি চলছে, তাই মেশো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন। তাহলে একে তো ছোটো মাসির বিয়ে থাকায় মামার বাড়ি গিয়েছে তপন, তার সাথে স্কুলে গরমের ছুটি চলছে। সেই ছুটিটি পাওয়াই তপনও তার মামার বাড়িতে রয়ে গেছে তার বাড়ির লোক সহ। আর যাদের বিয়ে হলো ছোটো মাসি ছোটো মেশো, সেই নতুন মেশোও কি হয়েছে না নতুন শ্বশুর বাড়িতে রয়ে গিয়েছেন। তপনের এই নতুন মেশো একজন কলেজের অধ্যাপক, তাই ছুটি পাওয়ায় তিনিও ওখানে কদিন কাটাচ্ছেন। তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। অহরহ অর্থাৎ দিন রাত সারাক্ষণই। তাহলে সারাক্ষণই যেটা তপনের কাছে স্বপ্ন ছিল যে লেখকদের ছোঁয়া যায় না, দেখা যায় না, তাদের সাথে কথা বলা যায় না, সেই জায়গা থেকে তপন দিন রাত একজন লেখককে দেখতে পাচ্ছে, তার সাথে কথা বলতে পারছে, সময় কাটাতে পারছে, সেটাকেই সে সুযোগ মনে করছে। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তাহলে নতুন লেখক মেশোর সাথে অনেকটা সময় কাটানোর পর তপন খুব ভালোভাবে বুঝতে পারলো যে সে যেটা ভাবতো এতদিন লেখক মানে আকাশ থেকে পড়বে অদ্ভুত কিছু একটা জিনিস, সেটা না, একেবারেই সাধারণ মানুষ, এটা সে বুঝতে পারল। তবে তপনেরই বা লেখক হতে বাধা কী? তাহলে তপন যখন বুঝতে পারলো যে সাধারণ মানুষেরাও লেখক হতে পারে, তখন তার মনে একটা স্বাদ জাগলো। কী স্বাদ জাগলো না, তাহলে সেও সাধারণ মানুষ, লেখক হতে তারও তো কোথাও বাধা নেই, সেও তো চাইলে হতে পারে। মেসোমশাই কলেজের প্রফেসর, তাহলে যে বলেছি নতুন মেসো কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়। তাহলে নতুন মেসো শ্বশুরবাড়িতে এসে কাটাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন, ঘুরছেন। এই রকমই একদিন তিনি দিনের বেলা খাওয়া দাওয়ার পর ঘুমাচ্ছিলেন, অর্থাৎ দুপুরের খাওয়া দাওয়ার পর যে বিশ্রাম নেওয়া হয় বা ঘুমানো হয় তাকে দিবানিদ্রা বলে। সেই নতুন লেখক মেসো এইরকমই একদিন দিবানিদ্রা দিচ্ছিলেন, আর তার ছোটো মাসি সেদিকে অর্থাৎ মেসোর ঘরের দিকে যেতে শুরু করলো। তপন অবশ্য না বলে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে কার কথা? তাহলে কিছু একটা হয়েছে, তাই ছোটো মাসি মেসোর দিকে যাচ্ছে, আর তপন সে যাওয়াতে বাধা দেওয়ার চেষ্টা করছে। কি হয়েছে এরপর আমরা জানব। ততক্ষণে তো গল্প ছোটো মেসোর হাতে চলেই গেছে। হইচই করে দিয়ে দিয়েছে ছোটো মাসি ভাঙিয়ে। তখনই তো গল্প ছোটো মেসোর হাতে চলে গেছে, হইচই করে দিয়ে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, মুখে আঁ করলেও।
তাহলে কি হয়েছে না, তপন একটা গল্প লিখেছে। সেই গল্পটি ছোটো মাসিকে দেখানোই সেটি সে তার মেসোর দিকে নিয়ে গেছে দেখানোর জন্য। তপনের একটু লজ্জা করছিল বটে, কিন্তু মেসোকে দেখানোই মনে মনে তপন খুশি হচ্ছিল। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে, রত্নের মূল্য জহুরির কাছেই। তাহলে তপন খুব ভালোভাবেই জানে তার নতুন মেসো একজন অধ্যাপক, একজন লেখক। তাই সে একটা গল্প লিখেছে, সেই গল্পের প্রকৃত মূল্য বিচার যদি কেউ করতে পারে তাহলে নতুন মেসোই পারবে। রত্ন অর্থাৎ মূল্যবান কোনো ধাতু, মূল্যবান কোনো পাথর, তার মূল্য জহুরি। যারা রত্ন বিচার করতে পারে, চিনতে পারে কোনটা আসল কোনটা নকল, ঠিক তেমনই একজন লেখকও বিচার করতে পারবে কোন লেখাটা ভালো আর কোন লেখাটা খারাপ। একটু পরেই ছোটো মেসো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশান করে করে দিলেই ছাপতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে তপনের ছোটো মেসো গল্পটি দেখেছে এবং ভালো লেগেছে। অতটাও ভালো হয়তো লাগেনি, কিছুটা ভালো লেগেছে, কিন্তু যেহেতু নতুন শ্বশুরবাড়ি, সেখানের একটা বাচ্চা ছেলে লিখেছে, তাই সেই খাতিরে হলেও তিনি লেখাটি ছাপিয়ে দেওয়ার প্রস্তাব করেন এবং একটু কারেকশান অর্থাৎ একটু সংশোধন করে দিয়েই ছাপাতে দেওয়া চলে বলে তপনকে জানিয়েছে। তাহলে এত বড় খবরটা তপন শুনে তার তো প্রথমে বিশ্বাসই হয় না যে একটা গল্প লিখলাম আর ছাপা হবে পত্রিকায়, এটা কখনো হতে পারে। কিন্তু ধীরে ধীরে তার বিশ্বাস জন্মালো যে হ্যাঁ, তার লেখা গল্প ছাপা হবে। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। তপনের ছোটো মাসি তাহলে বলছে যে তাহলে তপন যে গল্পটা লিখেছে ওটা ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা যেন করে, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। তাহলে তার অনেক চেনাশোনা রয়েছেন, তিনি নিজে লেখেন, তার গল্প ছাপা হয়, তাই অন্য একজনের গল্প ছাপাতেও তার মেসোর খুব একটা অসুবিধা হবে না, তাই সেটা মেসোর উপযুক্ত কাজ হবে বলে ছোটো মাসি মনে করেছেন। মেসো তেমনই করুণ মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, অর্থাৎ ছাপতে যদি চাওয়া হয় তাহলে দিলেই দেওয়া যায়। আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। তাহলে সন্ধ্যা তারা একটি পত্রিকা, যেমন আনন্দবাজার পত্রিকা হয় খবরের কাগজ, ঠিক তেমনই সন্ধ্যা তারা একটি পত্রিকা। তার যে সম্পাদক অর্থাৎ যে সম্পাদনা করে পত্রিকাটায় কি কি খবরাখবর বের হবে না হবে, তার সাথে তপনের নতুন মেসোর যোগাযোগ রয়েছে। তাই তিনি চাইলে ওই পত্রিকায় তপনের লেখা গল্পটি অবশ্যই ছাপানোর ব্যবস্থা করতে পারেন, আর ছাপিয়ে দেবেন বলেও কথা দেন তিনি। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। তাহলে এই ব্যাপার একটা ঘটে গেল। তাই বিকেলবেলায় এই যে তপন গল্প লিখেছে সেইটা নিয়েই বাড়ির লোকের সবার মধ্যে একটা হইচই পড়ে গিয়েছে, একটা আলোচনা হচ্ছে। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন, না না আমি বলছি তপনের হাত আছে। তাহলে তপন প্রথম গল্প লিখেছে, বাড়ির সবাই দেখে একটু হাসাহাসিই করছে যে লেখক হতে চাইছে সে। কিন্তু মেসো কি বলেছে, না ও লেখবার মতো ওর যোগ্যতা রয়েছে, ও চেষ্টা করলে পারবে। তপনের হাত আছে কথার অর্থ ও চেষ্টা করলে পারবে। চোখও আছে অর্থাৎ সে সচেতনভাবে লিখতে পারে। নচেত নচেত কথার অর্থ না হলে এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানির গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। তাহলে তপনের বয়সী যে ছেলেমেয়েরা রয়েছে তাদের যদি বলা হয় একটা গল্প লেখো, তারা প্রথমেই হয় রাজারানি,
নয় কোনো অ্যাক্সিডেন্ট, এইসব বিষয় নিয়েই লিখবে। কিন্তু তপন কিন্তু ওইসব দিকে যায়নি। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো, ওর হবে। তাহলে মেশোর ভালো লেগেছে কি, ওর বয়সী ছেলেমেয়েরা যে সমস্ত বিষয় নিয়ে গল্প লেখার চেষ্টা করে তপন তাদের থেকে একটু আলাদা। তপন তাহলে কি নিয়ে গল্প লিখেছে না, ওর স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, অর্থাৎ অবাক হয়ে তাকায়। তারপর ছুটি ফুরোলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। তাহলে স্কুলে ওই যে গরমের ছুটি চলছিল, সবাই একসাথে ছুটি কাটাচ্ছিল, কিন্তু ছুটি তো শেষ হবেই, গরমের ছুটি ফুরিয়ে গেল, সবাই যে যার বাড়ি চলে গেল। আর মেশো বাড়ি যাওয়ার সময় তপনের লেখা গল্পটি নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? ওই যে কথা দিয়েছিল সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, সেই জন্য। আর তপন সেই আশায় কৃতার্থ হয়ে অপেক্ষা করতে লাগলো। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। তাহলে এই যে তার গল্প ছাপা হবে, এটা সে আর ভুলতে পারছে না। সে দিন রাত সারাক্ষণ সে কথাই কেবল ভেবে যাচ্ছে। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। তাহলে তপন গল্প কি ভালোভাবে সে জানে। ছোট্ট থেকে আমরা কত গল্প পড়ি, তপনও পড়েছে। স্কুলে নানা গল্পের বই আছে, সেগুলোও সে এখন পড়ছে। তাই গল্প কি সে ভালোভাবেই জানে। শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে। নতুন মেশোকে দেখে জানলো সেটা, তবে আর পাইকে তপনকে। তাহলে গল্প কি তপন খুব ভালোভাবে জানতো, কিন্তু গল্পের লেখকরা যে এত সাধারণ মানুষের মতো হতে পারে সেটা সে তার মেশোকে দেখে জেনেছে। দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আস্তে একটি খাতাটি হচ্ছে হোম টাস্কের খাতা, বিয়ে বাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েননি সেই খাতাটি আর কলমটি নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একা শোনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। তাহলে ওই যে তপন গল্প লিখেছিল স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে, সেই গল্পটা কখন লিখেছিল সেটা এবার বলছে। কখন লিখেছিল না, মামার বাড়িতে ছিল তখন সবাই। সেই মামার বাড়িতে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে যখন একটু বিশ্রাম নিচ্ছে, একটু শান্ত হয়ে গেছে চারিদিকটা, তপন কি করেছে না, মামার বাড়িতে গেলেও তপনের মা স্কুলে যে হোম টাস্ক যাতে করতে পারে সেখানে গিয়ে, তাই খাতা পেন বইপত্র বই নিয়ে গিয়েছেন মামার বাড়ি। সেই খাতাটি আর একটি কলম তপন বের করে নিয়ে 3 তলার সিঁড়িতে চলে গিয়েছে, কারণ সেখানে কেউ নেই, ফাঁকা জায়গা। সেখানে গিয়ে একা শুনে বসে, অর্থাৎ একবারে বসে, একবারও না উঠে, একটা না, কি করেছে, একটা মস্ত গোটা গল্প লিখে ফেলেছে। লেখার পর যখন পড়ল, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। এ কি ব্যাপার? তাহলে সে গল্প লিখবে বলে গল্প লেখা শুরু করেছে, গল্পটা সম্পূর্ণও করেছে, কিন্তু করার পর যখন সে পুরো গল্পটা আবার পড়ছে, সে নিজেই অবাক হয়ে যাচ্ছে যে একটা গোটা গল্প সে লিখলো কিভাবে। সে আশ্চর্য হয়ে গেছে, এ যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে। তাহলে তপনও গল্প লিখতে পারে? সত্যিই তো গল্পের মতোই লাগছে। তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। তাহলে আমরা কি জানি, যে যারা গল্প লেখেন তাদের আমরা লেখক বলি। তাহলে তপনও তো গল্প লিখেছে, যেমনই হোক সেটা। তাই তপন কি ভাবছে, তাকেও এখন লেখক বলা চলে। তাহলে হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। দারুণ কিছু করে ফেললে এটা হয় না, উত্তেজনা, মনের মধ্যে কি খুশির ভাব, সেই উত্তেজনা তপনও অনুভব করছে।
আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে লেখাটা হওয়া মাত্রই সে স্থির হতে পারছে না, আর অস্থির হয়ে তাড়াহুড়ো করে কি করছে না সিঁড়ি থেকে নেমে আসছে। এসে ছোটো মাসিকেই বলে বসে, ছোটো মাসি একটা গল্প লিখেছি। তাহলে ছোটো মাসি যেহেতু তার থেকে কয়েক বছরের বড়, তাই তাকেই বলে ফেলেছে যে একটা গল্প লিখেছি। কেন বলে ফেলেছে না খুব উত্তেজনায় এবং আনন্দে। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী। তাহলে তপনের থেকে তার ছোটো মাসি কত বছরের বড়? না 8 বছরের বড়। সমবয়সী কেন বলা হয়েছে? 8 বছরের বড় সত্ত্বেও 8 বছরের বয়সে বড় হলেও তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, তাই সমবয়সী বলা হয়েছে। কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে, তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। তাহলে যার সাথে বন্ধুত্ব তাকে না কিছু বলে থাকা যায়? তাই যখন একটা গল্প লিখেছে, এত অবাক করার একটা বিষয় তখন ঘটিয়ে ফেলেছে, সে ছোটো মাসিকে সেটা না জানিয়ে আর থাকতে পারল না। সবার প্রথম ছোটো মাসিকেই সে জানাতে ছুটে এলো। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। তাহলে বিয়ের আগে ছোটো মাসি যেমনটা ছিল, মজা করতো, খেলতো একসাথে, সেই ব্যাপারটা অনেকটা কমে গিয়েছে, একটু বড়দের মতন হয়ে গিয়েছে। মুরব্বি মানে একটু গম্ভীর ভাব, বড়দের মতো হয়ে যাওয়া। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা, এ তো বেশ লিখছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? তাহলে ছোটো মাসি কী বলেছে, না লেখাটা তো বেশ হয়েছে, কিন্তু কোথাও থেকে কোনো গল্পের বই বা কোনো বই থেকে টুকলিফাই অর্থাৎ দেখে দেখে টুকিস না তো, নিয়ে এসে বলছিস লিখেছিস, এমন করিসনি তো? ছোটো মাসি, ভালো হবে না বলছি। তাহলে তপন বাধা দিচ্ছে, সে নিজে লিখেছে তাই সে বাধা দিচ্ছে যে সে টুকলিফাই করেনি। আরে বাবা, খেপছিস কেন? খেপছিস অর্থাৎ রেগে যাচ্ছিস কেন? রেগে যাওয়াকে খেপা বলা হচ্ছে। জিজ্ঞেস করছি বই তো নয়, রোজ তোর মেসোমশাইকে দেখাই, কিন্তু গেলেন তো গেলেন। তাহলে কি? ছোটো মাসি গল্পটি পড়ে বেশ ভালো বলল এবং তপনকে বলল তার মেসোকে এই গল্পটি দেখাতে গেছে, কিন্তু দেখিয়ে তাড়াতাড়ি ফিরছে না। কোথায় গল্পে সেই ৮-৬ ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন? তাহলে তপন এই যে মামার বাড়ি থেকে ফিরেও ওই লেখাটি ছাপা হয়ে কবে আসবে সেই দিনের অপেক্ষায় আছে। সে আর ধৈর্য ধরতে পারছে না, কবে সেই পত্রিকায় ছাপা হয়ে ছাপার অক্ষরে লেখাটি আসবে। মামার বাড়ি থেকে চলে এসেও তার ধৈর্য আর ধরতে পারছে না। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। তাহলে তপন যে গল্প লিখেছে এই খবরটা কিন্তু একেবারেই চাপা নেই, চারিদিকে ছড়িয়ে গেছে। ঘটনাটা মামার বাড়িতে ঘটলেও তার বাড়ির সবাইও কিন্তু এই ঘটনাটা জেনেছে। তাই তাকে তার সঙ্গে একটু মজা করার জন্যই সবাই তার নাম দিয়েছে। কি নাম দিয়েছে? কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তাহলে এই সমস্ত বলে তাকে একটু রাগানোর চেষ্টা করছে সবাই। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। তাহলে প্রথম গল্প লিখেছে, তার জন্য অনেক প্রশংসা পেয়েছে তপন, তাই তার আবারও ইচ্ছা হয়েছে যে আরও কয়েকটা গল্প লিখি। মামার বাড়ি থেকে বাড়ি ফিরেছে, এইসবের মধ্যেও সে কী করেছে না, আবার 2-3টে গল্প নিজের মতো করে লিখেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশাই পেয়েছে। তাহলে গরমের ছুটি শেষ তো, গরমের ছুটিতে সবাইকে হোম টাস্ক দেওয়া হয় তো, তোমাদের সবাইকেও দেওয়া হয় তো, তেমন তপনকেও দেওয়া হয়েছে। কিন্তু তপন গল্প লেখায় এত পরিমাণে ব্যস্ত হয়ে গিয়েছে
যে স্কুলে দেওয়া হোম টাস্কগুলো কখন করবে বা করে উঠতেই পারছে না, ছুটি ফুরিয়ে যাচ্ছে, সেদিকে তার কোনো হুঁশ নেই। সে অনবরত একটার পর একটা গল্পই লিখে চলেছে। যেন মনে হচ্ছে নেশা পেয়ে গেছে গল্প লেখার, যে নেশার ঘোর থেকে সে বেরোতে পারছে না। তারপর ছুটি ফুরোলো। তাহলে গরমের ছুটি একদিন ফুরোলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। তাই ছুটির পর স্কুল শুরু হলে পড়া শুরু হয়, তো সেরকম পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে, এমন সময় ঘটল সেই ঘটনা। তাহলে অনেকগুলো দিন কেটে গেছে, লেখা ছাপা হয়ে আসবে। প্রথম প্রথম এসে অপেক্ষা করছিল বটে তপন, কিন্তু অনেকগুলো দিন কেটে যাওয়ায় আবার পড়াশুনোর চাপ এসে পড়ায় তপনের মাথা থেকে বেরিয়েই গেছে যে প্রথমে একটা গল্প লিখেছিল আর সেটা ছাপতে দেবে বলেছিল তার মেসো। সে ভুলে গেলেও একদিন কিন্তু অবাক করা ঘটনা একটা ঘটেই গেল। ঘটনাটি কি না, ছোট মাসি আর তার মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। তা সন্ধ্যা তারা পত্রিকার একটা পেপার তাদের হাতে আছে। কাদের হাতে? তপনের ছোট মাসি আর ছোট মেসোর হাতে। তারা কোথায় এসেছে না তপনদের বাড়িতে ঘুরতে এসেছে। কেন? হেতু? সন্ধ্যা তারা নিয়ে কেন? তাহলে এটা দেখে তপনের মনে প্রথমেই প্রশ্ন যে কেন, কি কারণে? হেতু, হেতু কথার অর্থও কারণ। কেন মানেও কারণ, আর হেতু কথার অর্থও কারণ। সন্ধ্যা তারা নিয়ে কেন? তাহলে এই পত্রিকাটা হাতে কেন? তাহলে সে তো জানে এই পত্রিকায় কি হওয়ার কথা, তাই এটা দেখেই তার মনে প্রশ্ন জাগছে। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। বুকের রক্ত ছলকে ওঠা মানে উত্তেজনার চরম পর্যায়ে পৌঁছে যাওয়াকে বুকের রক্ত ছলকে ওঠার সঙ্গে বোঝানো হয়েছে। সে দারুণভাবে উত্তেজিত হয়ে পড়েছে, আনন্দিত হয়ে পড়েছে। তবে কি সত্যিই তাই? সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? তাহলে সন্ধ্যা তারা পত্রিকা দেখে তপনের মনে তার সেই স্বপ্ন পূরণের কথা এসে গিয়েছে, যে নিশ্চয়ই তাহলে লেখাটা ছাপা হয়েছে, সেও একজন লেখক হয়েছে এখন, তার লেখাও হাজার হাজার ছেলের হাতে পড়বে। যেমন তারা পড়ে, যেমন সে নিজে পড়ে অন্যান্য লেখকের বই, ঠিক তেমনই সেও লেখক হবে আর তার লেখাও হাজার হাজার ছেলে মেয়ে পড়বে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। তাহলে অলৌকিক এত সুন্দর ঘটনা মনে হবে অবিশ্বাস্য, এত দারুণ কিছু হতেই পারে না, এতটাই অবিশ্বাস্য মনে হচ্ছে না অলৌকিক কিছু হচ্ছে, এটা বাস্তবে হতে পারে না। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রের নাম রয়েছে। তাহলে হয় না কোনো গল্পের সূচিপত্রে নাম দেওয়া থাকে না, গল্পের নাম, লেখকের নাম বা লেখিকার নাম, তাহলে সেই নামও রয়েছে। গল্পটির নাম কি? প্রথম দিন। তাহলে তপন যে গল্প লিখেছিল তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে সেই গল্পটির নাম কি না প্রথম দিন। আর লেখকের নামের জায়গায় কি লেখা রয়েছে? শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলে একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। তাহলে সারা বাড়িতে শোরগোল পড়ে গেছে, হইচই শুরু হয়ে গেছে যে তপন একটা গল্প লিখলো আর সেটা কি হলো, পত্রিকায় ছাপা হয়ে বের হলো। সবাই খুব খুশি আর আনন্দিত, এই নিয়েই চারিদিকে হইচই চলছে। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, মৃদু মৃদু মানে হালকা হালকা হাসেন আর বলেন, একটু আধটু কারেকশান করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা হাত তো। তাহলে মেসো বলেন একটু আধটু ভুলভ্রান্তি হয়েছিল, আমি সংশোধন করে ছাপতে দিয়েছি। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। ও কথাটা বলতে কোন কথাটা না, ওই যে তপনের মেসো একটু সংশোধন করে সন্ধ্যা তারা পত্রিকায় ছাপতে দিয়েছিল বলেই লেখক এই তপনের গল্প ছাপা হয়েছে, এই কথাটাই
চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ওই কারেকশানের কথা, ওই যে সংশোধন করেছিল সেই কথাটা বিশেষ করে। বাবা বলেন, তাই? তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো? তাহলে সেই জন্য সবাই কি বলছে, ও আচ্ছা, তাহলে মেসো সংশোধন করে দিয়েছিল তাই ছাপা হয়েছে, না হলে লিখলো আর গল্প ছাপা হলো, এত সহজ? মেজো কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। তাই মেজো কাকু কি বলছে, যে আমাদের এরকম মেসো নেই তাই আমরা পারি না, ওর আছে বলে ও পেরেছে। নানাজন নানা কথা বলতে লাগলো। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা অর্থাৎ খুব খুশি, মনের দিক থেকে ভীষণ খুশি। খুশি হয়ে কি করেন, বসে বসে ডিম ভাজা আর চা খায়। আর মেসো কি খান না, শুধু কফি খায়। ছোট মাসি কেন খুশি? কারণ তার স্বামী কি করেছে না, তপনের লেখা গল্পটা ছাপিয়ে দিয়েছে, অনেক সাহায্য করেছে, আর সবাই তার স্বামীর গুণগান গাইছেন, প্রশংসা করছেন। তাই স্ত্রী হিসেবে ছোট মাসি খুব ভালো লাগছে সেটা। আজ আর অন্য কথা নেই, তাহলে বাড়িতে যাইনি গল্পগুজব হোক না কেন, অন্য দিনের মতো আজকে অন্য কোনো বিষয়ই আসছে না। শুধু কোন বিষয় আসছে না, ওই তপনের ব্যাপারটা আসছে, শুধু তপনের গল্পের কথা, আর তপনের নতুন মেসোর মহত্বের কথা। কেন মহত্বের কথা? না, তিনি কতটা মহান তাই তিনি ছাপার ব্যবস্থা করে দিয়েছেন, এমনকি কারেকশান করে সেটা ছাপতে দেওয়ার যোগ্যও করে তুলেছেন। তার জন্য উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যা তারার সম্পাদক তপনের গল্প কোড়ে আঙুলতে ছুতো? কোড়ে আঙুল মনে হচ্ছে কনিষ্ঠ আঙুলকে, হাতের 5টি আঙুলের সব থেকে ছোট যেটা কনিষ্ঠ আঙুলকে কোড়ে আঙুল বলে। তাহলে তার লেখক মেসো যদি এটা না নিয়ে যেত, তিনি একজন নামকরা লেখক, তিনি নিয়ে গেছেন বলেই লেখাটা ছাপা হয়েছে, এটি সবাই বলতে থাকছে। তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। তাহলে তপন যে এতদিন মনে মনে স্বপ্ন দেখছিল লেখা ছাপা হবে, কি দারুণ মজাটা হবে, সবাই তার নাম করবে, সে লেখক হবে, কিন্তু সেগুলো কোনোটাই আর হলো না। গল্প ছাপা হয়েছে বটে, কিন্তু সবাই মেসোর মহত্বের কথাতেই ব্যস্ত। তপনের মহত্বের কথা, তপনের লেখার গুণাগুণ কিন্তু কেউ নিয়ে বলছে না, আলোচনাও করছে না। সবাই মেসোর ওই কারেকশানের কথা আর মেসোর মহত্বের কথা নিয়ে আলোচনা করছে। আচ্ছা, এরপর দেখো, অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এতক্ষণে বইটা নিজের হাতে পাই তপন। তাহলে তপনের মা কি বলেছে, তুই গল্পটা লিখেছিস তো, তুই নিজেই একবার পড়ে শোনা। তাহলে এতক্ষণ পর সবার দেখার পর অবশেষে পত্রিকাটি তপন হাতে পেয়েছে। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়। তাহলে তার নিজের লেখা গল্প নিজে পড়ছে, একটু লজ্জা করছে তপনের, কিন্তু তবুও লজ্জা ভেঙে সে সবাইকে পড়ে শোনাবে। কেশে গলা পরিষ্কার করে। তাহলে কোনো কিছু বক্তৃতা দেওয়ার আগে বা কিছু বলার আগে কি হয়, খুব করে কেশে নেওয়া হয় না, একটু গলাটা পরিষ্কার করে নেওয়া হয়, সেরকম করলো একটু। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন, এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন আন করা, তপনের অপরিচিত। আন করা কথার অর্থ নতুন করে করা। আন করা কথার অর্থ কি তাহলে? নতুন করে লেখা বা নতুন করে করা। এর মধ্যে তপন কোথা? তাহলে তপন যে পত্রিকা থেকে লাইনগুলো পড়ছে গল্পের, যেটা সবাই জানে তার লেখা, তার একটা লাইনও তপনের জানা নেই, প্রত্যেকটা লাইন তপনের কাছে অচেনা। তার মানে মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতের কলমে। তাহলে তপন যে গল্পটা লিখে দিয়েছিল সেটি মোটেও ছাপা হয়নি, ছাপা হয়েছে ওই একই নাম দিয়ে তপনের মেসো কি করেছে, নতুন একটা গল্প লিখে দিয়েছে। তিনি লেখক, তিনি লিখলে লেখা সুন্দর হবে, এটাই স্বাভাবিক, তাই সেটি ছাপা হয়েছে।
তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। কেন পড়তে পারে না? কারণ কষ্টে তপন পড়তে পারে না। তারপর ধমক খায়। ধমক মানে বকা খায়। কি রে, তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য ভরে গেল? তাহলে ওই যে সবাই পড়তে বলেছে, পড়তে দাঁড়িয়ে যদি না পড়ে তাহলে সবাই কি বলবে? যে গল্প লিখেছিস, ছাপা হয়েছে, তাই কি আর পড়ে শোনানো যাচ্ছে না, কথা শুনছিস না, এইসব বলছে বাড়ির লোকজন। তপন গড়গড়িয়ে পড়ে যায়। তাহলে তপন যে মন থেকে পড়বে বলে হাতে নিয়েছিল পত্রিকাটি, সে মন আর তার নেই, তার মন ভেঙে গিয়েছে। সে দায় সারার মতো পড়ে যায় গড়গড় করে। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যে ধন্যে পড়ে যায়। যেহেতু সবাই শুনতে চেয়েছে, কিছু করার নেই, তাই সে শুনিয়ে যায় সবার সামনে, কিন্তু মন থেকে পড়ে না। আরেকবার রব ওঠে, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তাহলে আবারও সেই আলোচনাতেই ফিরে আসা হচ্ছে যে তপনের নতুন মেশো কী করেছে, গল্পটা ছাপিয়ে দিয়েছে বা ছাপার ব্যবস্থা করেছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তাহলে সে সবার থেকে, লোকজনের থেকে সরে গিয়ে কোথায় যায় না, ছাদে। ছাদটা ফাঁকা একটু আছে, সেখানে গিয়ে তার জামা, তার শার্টের তলাটা তুলে কি করে চোখ মুছছে, কারণ তপন কাঁদছে কষ্টে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন। তাহলে তপনের এত কষ্ট হচ্ছে, যে দিনের আশায় সে একটার পর একটা দিন গুনেছে, অপেক্ষা করেছে, সেই দিনটি যখন উপস্থিত, তপনের মনে হচ্ছে এই দিনটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে কষ্টের, সবচেয়ে যন্ত্রণার। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্প কথার অর্থ প্রতিজ্ঞা। এই কষ্টটা পাওয়ার পরও তপন শক্ত হয়ে একটি প্রতিজ্ঞা করে। কি প্রতিজ্ঞা করে? যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা, ছাপা হয় হোক, না হয় না হোক। তাহলে তপন লেখক অবশ্যই হতে চায়, সে যেমনই লিখুক, যত খারাপই লিখুক না কেন, তার কাঁচা হাতের লেখা সে ছাপার অবশ্যই চেষ্টা করবে, কিন্তু নিজে গিয়ে দেবে। তাতে যদি ছাপা না হয় তাতেও সমস্যা নেই। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। তাহলে এটা খুবই অপমানের, খুবই অসম্মানের, যে এরকম একজন ছাপিয়েছে বলেই লেখাটা আজকে ছাপা হয়েছে। তাই তপন কি চাচ্ছে, যে সে নিজে ছাপতে দেবে, তাতে হলে খুবই ভালো, ছাপা না হলেও সমস্যা নেই, কিন্তু এরকম অপমান সে সহ্য করবে না। আর তপন কি যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন না পড়তে হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। তাহলে এই যে নিজের নাম করে সবাই জানে গল্পটি কে লিখেছে, না তপন লিখেছে, কিন্তু আদৌ কি ওই গল্পটা তপন লিখেছে? তপন লিখেনি। তাহলে এটা তাকে ঠকানো নাকি? এটা তাকে অপমান করা তো। তা সেই লজ্জায়, অপমানে, দুঃখে, কষ্টে তপন এই প্রতিজ্ঞা করে। এবং এখনই তপনের আসল জ্ঞানচক্ষু খুলে যায়। প্রথমে একবার বললাম, নতুন মেশোকে দেখে লেখকরা যে সাধারণ মানুষ হতে পারে সেটা ভেবে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল। আর দ্বিতীয়বার কখন তপনের জ্ঞানচক্ষু খুলল? না, কঠিন বাস্তবের সম্মুখীন হয়ে সে তার জ্ঞানচক্ষু খুলতে পেরেছে। তাহলে এই গল্পে তপনের কয়বার জ্ঞানচক্ষু খুলেছে? না, 2 বার। তাহলে এই পর্যন্তই ছিল আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প। পরের দিনের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।